নীল নানুভাই যে কথাগুলো বলেছে তা একটাও ফেলে দেওয়ার মতো না, ওর প্রতিটা কথায় যুক্তি আছে। তোমরা নিজেদের স্বাধীনতার জন্য ওদের দুভাই বোনের জীবনটা বিষিয়ে দিয়েছ, বিশেষ করে মিনা তুমি নিজেই তো স্বাধীনতার জন্য স্বামীর থেকে আলাদা হয়ে গেছ, মা হয়ে মেয়েকে বুঝোনি। এতই যখন বাস্তবতা বুঝো তাহলে কেন তুমি নীল নানুভাইকে জোর করে ওর অমতে বিয়ে দিতে গেলে? সব দিক দিয়েই কি ওদের শিকল পরে থাকতে হবে? একটু ভাবো তোমরা দুজনেই। বয়স ভালোই হয়েছে তোমাদের, এবার নিজেদের ছেড়ে সন্তানদের কথা ভাবো একটু। কথাগুলো একদমে বলে নীলার নানাভাই মিনা বেগমের রুমে থেকে উঠে গেল। রুমে এখন মিনা বেগম আর রেজাউল করিম। দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। মিনা বেগম এবার মুখ খুলল। এতগুলো বছরে আজ মনে হচ্ছে সত্যিই খুব স্বার্থপর আমরা, ছেলে মেয়েদের কথা একটাবার ভাবিনি, দুটো মন খুলে কথা বলিনি। আমরা নিজেদের জেদে আমাদের সন্তানগুলোকে কষ্ট দিয়েছি। অঙ্কের শুরুটা আমরা ভুল মান দিয়ে করেছিলাম, যার জন্য আজ এমন নিষ্ফল পরিণতি। জীবনের এই বনিবনার হিসেবটা আমরা দুজনেই ভুল করেছি। আমাদের হিসেবের ভুল ছিল মিনা, আর আমাদের ভুলের মাসুল দিতে হয়েছে আমাদের সন্তানদের। আলাদা না হয়ে যদি একটু ভেবে চিনতে ডিসিশন নিতাম আমরা, তাহলে এই দিন দেখতে হতো না ওদের। আক্ষেপ করে রেজাউল করিম বলল, কি করলাম জীবনে ওদের জন্য? আমাদের ভুলটার জন্য হয়তো ওরা আমাদের ক্ষমা করে দেবে একদিন, কিন্তু আল্লাহ কি আমাদের ক্ষমা করবে? আমরা ভালো থাকার উদ্দেশ্যে আলাদা হয়েছিলাম, আদৌ কি আমরা ভালো আছি মিনা? চোখের পানি ছেড়ে দিয়ে মিনা বেগম বললেন, রাগগুলোকে প্রশ্রয় দিয়ে নিজেদের উপর জুলুম করেছি আমরা। না নিজেরা ভালো থেকেছি, না আমাদের সন্তানগুলোকে ভালো থাকতে দিয়েছি। আমায় ক্ষমা করে দিও রেজা, আমার জেদের জন্যই এমনটা হয়েছে আমাদের সাথে। ভুল ত্রুটি তোমার একার না মিনা, আমারও আছে, আমাদের দুজনেরই সমান সমান দোষ। আচ্ছা আমরা কি আবার সবটা গুছিয়ে নিতে পারি না? আমাদের তো সুযোগ আছে, ডিভোর্স হয়নি। আমিও সেটাই ভাবছি। অনেক ভেবেছি নিজেদের নিয়ে, এবার ছেলেমেয়েদের নিয়ে ভাবার সময়। বাড়িতে ঢুকে সোজা রুমে আসার পর নীলা বসে বসে কেঁদেই যাচ্ছে, আর ধ্রুব একটু পরপর চোখের পানি মুছে দিচ্ছে। নানাভাই মায়ের ঘর থেকে নীলার কাছে এসে বসল। কাঁদিস না নানা ভাই, সব ঠিক হয়ে যাবে। কাঁদতে কাঁদতে নীলা উত্তর দিল, কি ঠিক হবে নানা ভাই? নতুন করে আবার সব উল্ট পালট হয়ে গেছে। আবার কি হয়েছে? নীলা কিছু বলল না, আর ধ্রুব নানা ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এ কদিনে অনেক কিছু ঘটে গেছে। তোমার সাথে তো যোগাযোগ করা হয়নি, তাই জানানোও হয়নি। কি হয়েছে নানা ভাই? রোদ ভাইয়া ফিরে এসেছে। যেদিন নীল পালিয়েছিল সেদিনই রোদ ভাইয়া দেশে এসেছে, আমাদের সাথে দেখা হয়েছে। কাল রাতে আমরা শপিংয়ে গিয়েছিলাম, আর মাহিনের সামনে পড়েছিলাম। তখন রোদ ভাইয়া মাহিনকে কথা শুনিয়ে দিয়েছে, আর আমাদের বাড়ি ফিরতে বলেছে। রোদ ভাইয়ার কথা মতোই নীলকে বাবার কাছে নিয়ে গিয়েছিলাম। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তা রোদ এখন কি করে? দেশে কদিনের জন্য এসেছে, হয়তো পার্মানেন্ট এসে পড়েছে। এখন ও কোথায় চাকরি করে? চাকরি বলছো নানা ভাই? আমি যে আসর কোম্পানিতে জব করি ওটার মালিক রোদ ভাইয়া, আরিয়ার শিকদার রোড। নানা ভাই অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি রোদ কি করে এত বড় কোম্পানির মালিক হল? তাড়াতাড়ি না নানা ভাই, আমরা ভুল জানতাম। রোদ ভাইয়া কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে ছিল না, উনি আসর গ্রুপের প্রাক্তন মালিক আহমাদ শিকদারের রেজওয়ান সাহেবের একমাত্র ছেলে। মানে ও তাহলে মিথ্যে বলেছিল তোদের সাথে? কিন্তু বুঝলাম না রোদ ভাইয়া এমন মিথ্যা কেন বলেছে। মানুষ গরিব হয়ে বড়লোকের ভাব নিতে দেখেছি, কিন্তু রোদ ভাইয়া একদম উল্টোটা করেছে।
মৃদু হাসি দিয়ে নানাভাই উত্তর দিল, বুঝেছি কেন এমন করেছে ও। ধ্রুব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বুঝেছ নানাভাই? ও যেহেতু এত বড়লোক তাই যেকোনো মেয়েই ওকে বিয়ে করার স্বপ্ন দেখবে, কোনো দিকে নেই রোদের। অর্থ বিত্ত রূপ সব আছে ওর। আর এখনকার মেয়েরা তো অনেক আপডেট, শুধু টাকা উড়ায়, তাই হয়তো রোদ এই সবের ভিড়ে থেকে খাঁটি মেয়েটাকে বেছে নিতে চেয়েছে যে রোদকে সত্যিকারের ভালোবাসবে, রোদের মানি প্রপার্টিকে না। রাইট নানাভাই, আমারও তাই মনে হচ্ছে। আমার পেটের কথা তোমার মুখ দিয়ে বের হল। নীলা কান্না থামিয়ে কিছু একটা বলতে যাবে এমন সময় নীলার বাবা মা নীলার রুমে এলো। সবার সামনে দুজনে একসাথে দাঁড়িয়ে মিনা বেগম বলতে লাগল, নীল, ধ্রুব, আমরা দুজনেই তোমাদের কাছে ক্ষমা চাইছি, নিজেদের স্বার্থে তোমাদের ভালোমন্দটা বিচার করতে ভুলে গেছি আমরা। কখনো সঠিক বাবা মায়ের দায়িত্ব পালন করতে পারিনি। তাই আমরা দুজনেই তোমাদের দু ভাইবোনের কাছে ক্ষমাপ্রার্থী, আর বাকি জীবনটা যেন তোমাদের অবহেলার শিকার না হতে হয় তার জন্য আমরা আজ থেকে একসাথে থাকব। বাবা মায়ের মুখে কথাটা শুনে যেন ভেতর থেকে কষ্ট নামক পাথরটা সরে গেল। নীলা ধ্রুব দুজনেই বিশ্বজয়ের হাসি দিল। উঠে দাঁড়িয়ে বাবা মাকে জড়িয়ে ধরল। নীলার বাবা নীলার দিকে তাকিয়ে বলল, আর নীল মা, তোমার জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট। সেটা হলো, তুমি না চাইলে আমরা তোমার বিয়ে দেব না, তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দেব, তুমি যদি কোনো দিন বিয়ে নাও করো তাতেও আমাদের আপত্তি নেই। মোট কথা তুমি যেটাতে খুশি সেটাই করো। কৃতজ্ঞতা সূচক হাসি দিয়ে নীলা বাবার দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, থ্যাঙ্কস এ লট। নীলকে বিয়ে দেব না বাবা, আমার কাছে রেখে দিব। নীলা মজার ছলে বিদ্রূপ করে বলল, ইম্মম্ম, বিয়ে করে বউ পেয়ে আমায় ভুলে যাবি তখন আমার কি হবে? তোর বিয়ে না হলে আমি বিয়ে করব কেন? যদি বিয়ে করারই হয় তাহলে আগে তোকে বিয়ে দেব, তারপর আমি বিয়ে করব। বেলা 11টা বেজে গেছে, রোদ এখনো রুম থেকে বের হচ্ছে না। এতবার রুমে নক করা হলো কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, হয়তো ঘুম থেকে ওঠেনি। ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন অফ। বাড়ির সবাই চিন্তায় পড়ে গেল। এটা ভেবে রোদ কখনো এত বেলা করে ঘুমায় না, সারারাত জাগলেও রোদের রুটিন এদিক সেদিকে হয় না। ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, নামাজ পড়ে কাজ নিয়ে বসে সকাল 7টা বাজতেই বাইরে হাঁটতে যায়। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে 10টার আগে অফিস যায়, কিন্তু আজ রোদকে নামাজের জন্যও বের হতে দেখা যায়নি। এত বেলা হওয়ার পরও কেন উঠছে না? অনেক ডাকাডাকির পর রোদের ঘুম ভাঙল। শেষবার রোদকে রওয়া ডাকতে এসেছিল, তখনই ঘুম ভাঙে। বিছানা ছেড়ে দরজা খুলে দাঁড়াতেই রওয়া রোদের রুমে ঢুকে গেল। আর রোদের দরজাটা চাপিয়ে দিল। রোদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাক না দিল মনে হয় আজ উঠতেই না। গম্ভীর স্বরে রোদ উত্তর দিল, উঠেছি তো, তোর ডাকে উঠিনি আমি, অফিস যাব তাই উঠেছি। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রওয়া বলল, এত এক্সপার্টলি মিথ্যে কি করে বলো ভাইয়া? রোদ বিছানায় বসে ফাইল গুছাতে গুছাতে বলল, ছোট ছোটর মতো থাক, আমার থেকে 2 লাইন বেশি বুঝা লোকজন পছন্দ না আমার, জানা নেই তোর? তোমাকে এমন অসুস্থ অসুস্থ লাগছে কেন? শরীর ঠিক আছে ভাইয়া তোমার? কথাটা বলেই রোদের গায়ে হাত দিল। রোদ চোখ গরম করে তাকিয়ে রওয়ার হাত গায়ে থেকে ছিটকে সরিয়ে দিল। আমি ঠিক আছি, এত খোঁজ নিতে হবে না আমার, জাগিয়ে নিজের কাজ কর। রওয়ার দিকে তাকিয়ে কথাটা বলেই টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আর রওয়া চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকার পর ঘুরে চলে যেতে। নীলও এমন সময় খেয়াল হলো রোদের বিছানায় স্লিপিং পিল। বিছানার কাছে গিয়ে হাতে নিয়ে দেখল বেশ কয়েকটা ফাঁকা। রোদ রাতে ঘুমের ওষুধই খেয়েছিল আর 2-1টা খায়নি, যার জন্য এরকম অবস্থা, উঠতে এত লেট হয়েছে।
শাওয়ার নিয়ে রোদ মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো দেখে রওয়া এখনো দাঁড়িয়ে আছে। তুই এখনো এখানে কি করছিস? চলে যেতে বলেছি না তোকে? রোদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল। সরি ভাইয়া। ভ্রু কুঁচকে তাকিয়ে রোদ জিজ্ঞেস করল। সরি কেন? আমার জন্যই তোর উপর দিয়ে ঝড় গেল। কাল তোকে শপিংয়ে নিয়ে না গেলে, পুরোটা বলার আগেই রোদ থামিয়ে দিল। এনাফ রওয়া। বলেছি না ছোট ছোটর মতো থাক। যেটা জানিস না সেটা নিয়ে কথা বাড়াস না। ওই মেয়ে আমার কোম্পানির স্টাফ এখন, আগে এনা গ্রুপের ছিল। ভাগ্যক্রমে আমাদের কোম্পানিতে এসে পড়েছে। সেদিনের পর রোজ ওর সাথে আমার দেখা হয়। বাহ, বেশ ভালো তো তাহলে। ডেভিল স্মাইল দিয়ে রোদ বলল। হ্যাঁ ভালো তো হবেই, অনেক ভালো হয়েছে। তা ভালোর খুশিতে রাতে কটা স্লিপিং পিল খেয়েছিলে ভাইয়া? রওয়ার মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে রোদ বলল। কটা বছর ছিলাম না বলে বেশ কথা শিখেছিস তুই, টাউটগিরি আমার সাথে কম চালা। এসব টেকনিক আমার উপর ফলাতে আসিস না। শুরুতেই ডিরেক্ট জিজ্ঞেস করলেই পারতিস। আচ্ছা এখন বলো তো, এতগুলো পিল খেয়েছ কেন? খুশিতে, ঠেলায়, ভাল্লাগে, খুব ট্যাশ। তোর সাথে কথা বলাই বেকার, নিচে আসো, আম্মু টেনশন করছে তোমায় নিয়ে। আমায় নিয়ে টেনশন করছে কেন? মুখ বাঁকিয়ে রওয়া উত্তর দিল। আদরের ছেলে কিনা। এত বেলা হয়ে গেছে এখনো উঠছে না। আম্মুকে বল আমি বেঁচে আছি, এখন অফিস যাব, রেডি হচ্ছি। রওয়া মুখ ভেঙচি দিয়ে চলে গেল। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিবে এমন সময় রোদের মা জোর করে মুখে খাবার পুরে দিল। কোনো মতে মায়ের হাত থেকে ছুটে মতিউরকে নিয়ে বেরিয়ে গেল। বাড়ির ঝামেলা মিটমাট করে দুভাই বোন অফিসের জন্য বেরিয়ে পড়ল। তেজগাঁও এসে পৌঁছালো 10টা বাজার 5 মিনিট আগে। অফিসের সামনে দাঁড়িয়ে নীলা ভিতুর মতো মাথা তুলে উপরের দিকে তাকিয়ে দেখে বিশাল কাচের দালান। আরে ধ্রুব, বিল্ডিংটা বানানোর সময় কি দেশে ইট সিমেন্ট ছিল না রে? কেন, কি সমস্যা হয়েছে এটাই? পুরোটাই কাচের। ধ্রুব হালকা হেসে বলল। ভেতরে চল, কনফিউজ হয়ে যাবি এটা বাংলাদেশ নাকি বিদেশ। তোর মতো ক্যাবলা এত বড় একটা কোম্পানিতে জব পেল কি করে আমি সেটাই ভাবছি। পরে ভাবিস বাকিটা, এখন ভেতরে চল। ভেতরে যেতেই লিফটে উঠল। নীলার অফিসটা 6 নম্বর ফ্লোরে, আর ধ্রুবর 8 নাম্বার। ডান পাশের লিফট নিচে নেমে খালি হতেই ধ্রুব নীলা উঠে গেল। সেকেন্ড ফ্লোরে যেতেই থেমে গেল লিফট। লিফট খুলতেই ফোন টিপতে টিপতে ভেতরে এসে দাঁড়ালো রোদ। নীলা রোদকে দেখে মাথা নিচু করে রইল। পাশে থেকে ধ্রুব রোদকে বলে উঠল। হাই ভাইয়া। মোবাইল থেকে চোখ সরিয়ে তাকাতেই ধ্রুবকে দেখে বলল। হাই। ধ্রুবর পাশে নীলাকে দেখে রোদ ইশারায় ধ্রুবকে জিজ্ঞেস করল নীলার কি অবস্থা। আর ধ্রুবও ইশারায় বুঝিয়ে দিল, ভালো। নীলা আর চোখে রোদকে দেখছে আর মনে মনে বলছে, ঈশ্বর, এই ছেলেকে তো রেগুলার দেখলে আমি মরেই যাব। বয়স যতই হচ্ছে এর রূপ যেন বেড়েই চলছে এই ছেলের। আল্লাহ রক্ষা করো, রহম করো আমার উপর। তুমি ছাড়া কেউ নেই মাবুদ। নির্ঘাত বিদেশ যে সারাদিন রূপচর্চা করেছে, না হলে আগের থেকে এত আরো বেশি সুন্দর হলো কি করে। এদিকে আমি ছ্যাঁকা খেয়ে ফিউজ হয়ে গেছি আর উনি তো রূপের ঝলকানিতে জলজল করছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে 6 নম্বর ফ্লোরে এসে গেল। ধ্রুব রোদের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি নীলকে ওর কেবিনটা দেখিয়ে আসি। ওকে, আর শুন, যাচ্ছিস যখন ফিন্যান্স ম্যানেজারকে উপরে পাঠাস, আর তুই ও দেখা করিস একটু। ঠিক আছে ভাইয়া। ধ্রুব নীলাকে নিয়ে ওর কেবিনটা দেখিয়ে দিয়ে এলো, আর ফ্লোরে থাকা সমস্ত স্টাফদের সাথে পরিচয় করিয়ে দিয়ে উপরে চলে গেল।
সাথে ফিন্যান্স ম্যানেজারকেও রোদের কেবিনে পাঠিয়ে নিজের কেবিনে চলে গেল। ম্যানেজার বেরিয়ে আসতেই ধ্রুব রোদের কেবিনে গেল। পায়ের উপর পা তুলে বসে হাতে কলম নাচিয়ে নাচিয়ে রোদ বলল, তো ধ্রুব বাবু, কি অবস্থা আপনাদের? ভাইয়া থ্যাঙ্কস এ লট। কেন? আমি আবার কি করলাম? কাল তুমি মাহিনের সামনে নীলকে নিয়ে না দাঁড়ালে নীলের পিছু ছাড়ত না ও। আর তুমি ভাগ্যিস বাড়ি ফেরার বুদ্ধিটা দিয়েছিলে, যার জন্য আজকে এত ভালো কিছু ঘটল। চোখ কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ঘটেছে? বাবা মায়ের মিল হয়ে গেছে, এখন থেকে আমরা একসাথে থাকব। ও, তাহলে তো অনেক ভালো। আর তোর বোনের বিয়ে? মা ফোন করে ডিরেক্ট বলে দিয়েছে মেয়ে দিবে না। আগে না হয় স্টুডেন্ট ছিল তাই বিয়ের চাপ দিত, কিন্তু এখন এত ভালো একটা জব করে, তাও কেন এত বিয়ের প্যারা দেয় ওকে তোর ফ্যামিলি? সমস্যাটা তো ফ্যামিলিতে না ভাইয়া। সমস্যা হলো আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা গভীরভাবে সঙ্গবদ্ধ হয়ে পণ করেছে নীলের বিয়ে খেতে না পারলে সবাই গণহারে সুইসাইড করবে। কোথা থেকে উঠে আসে এরা? মুখের উপর ঝাঁটা মেরে দিবি নেক্সট টাইম কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে। ধ্রুব হেসে দিয়ে বলল, ওকে ভাইয়া, বাট একটা কুইশ্চেন ভাইয়া। কি? যদি কোনো দিন তোমার ফ্যামিলি থেকে প্রস্তাব নিয়ে আসে তাহলে কি একই কাজ করব? রোদ বাঁকা হাসি দিয়ে ইশারায় ধ্রুবকে কাছে ডাকল। ধ্রুব বোকার মতো কাছে গিয়ে দাঁড়াল। রোদ মাথা নিচু করতে বলল। ধ্রুব মাথা নিচু করতেই কানের কাছে যেয়ে রোদ বলল, আগে তোর বোনকে খেয়ে দে, শরীরের হাড্ডিগুলো ঢাকতে বল, তারপর এসব চিন্তা করিস কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দেবে? আজকে উত্তর দেওয়ার খুব মুড হচ্ছে, বল মনে যত প্রশ্ন আছে। প্রথমত, তুমি নীলের কাছে নিজের পরিচয় গোপন করেছ, ঠিক আছে, আমার কাছে কেন গোপন রেখেছ? আর দ্বিতীয়ত, নীলের সাথে ব্রেকআপ হয়েছিল তোমার, আমার সাথে তো আর হয়নি, আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি কেন এতগুলো বছর? রোদ হালকা হেসে বলল, প্রথমত, তুই যতই আমার ভক্ত হোস না কেন, দিন শেষে তুই তোর বোন এক নারীর। সো কোথাও একটা তোর প্রতি সন্দেহ থেকেই যায়। আর দ্বিতীয়ত, আমি তোর সাথে যোগাযোগ রাখিনি তার কারণ তুই ওর ভাই বলে নয়, কারণটা হলো তোদের চেহারাটা এক। যদি তোকে দেখতাম বা তোর সাথে কথা বলতাম তাহলে তোর বোনের কথা কমে পড়ে যেত। তখন বাধ্য হয়ে সমকামিতায় জড়িয়ে পড়তে হতো তোর সাথে, দ্যাটস ইট। এনি কুইশ্চেন? না ভাইয়া, আর কোনো প্রশ্ন নেই, সব অ্যান্সার পেয়ে গেছি। আমি আসি তাহলে এখন? ওকে, যা। ধ্রুব চলে গেল। লাঞ্চের ব্রেকে ধ্রুব নীলার সাথে বসে খাচ্ছে আর নীলাকে বুঝাচ্ছে কালকের জন্য অন্তত সব অভিমান সংযত রেখে রোদকে একটা থ্যাঙ্কস দেয়ার। নীলা প্রথমে দ্বিমত করলেও পরে রাজি হয়ে যায়। ব্রেক শেষ হতেই নীলা উপরে যায়, ধ্রুব রোদের কেবিন দেখিয়ে দেয়। নীলা আস্তে করে গ্লাস ধাক্কা দিয়ে বলল, মে আই কাম ইন? বসে বসে পানি খাচ্ছে এমন সময় নখ পেয়ে সামনে তাকাতেই দেখে নীলা, কিছুটা আন্দাজ করতে পারল রোদ। হাতের পানির গ্লাসটা রেখে বলল, কাম। রোদের মোটা কণ্ঠস্বরটা বুকের বাপাশে গিয়ে তীরের মতো লাগল। কেবিনের ভেতরে পা রাখতেই হৃদস্পন্দন 400-500 গুণ বেড়ে যাওয়ার উপক্রম। এসি চলছে তবুও ভেতরে ঘাম ছুটে যাচ্ছে। রোদ নীলাকে বসতে ইশারা করল। নীলা দাঁড়িয়েই রইল। শান্তভাবে রোদ জিজ্ঞেস করল, এনি প্রবলেম? না। কিছু দরকার? না। তাহলে? নীলা কিছুক্ষণ চুপ থেকে বিব্রতভাবে বলতে লাগল, আসলে কালকের জন্য, মানে কালরা কথার মধ্যেই রোদ বলল, টাইম ওয়েস্ট না করে যেটা বলার সেটা বললে ভালো হয়। উত্তর না দিয়ে নীলা মনে মনে বলতে লাগল, এটিটিউড দেখানোর কি হলো এত? বলবো নাকি করবি?
রগজটা খাটাস। এক্সকিউজ মি। যেটা মনে মনে বলা হচ্ছে সেটা আমি শুনতে পাচ্ছি না, কাইন্ডলি মুখে আওয়াজ তুলে বললে শুনতে পেতাম। নীলা নাক ফুলিয়ে মেজাজ দেখিয়ে বলল, থ্যাঙ্কস বলতে এসেছিলাম, তা দেখছি থ্যাঙ্কস বলাটা শোভা পায় না। যদি এই মুহূর্তে ঝগড়া করার উদ্দেশ্যে আসা হয়ে থাকে তাহলে বলে দিচ্ছি আমার ঝগড়া করার মুড নেই একদম। ভুল হয়েছে, আমার আশাটা ঠিক হয়নি। চলে যাচ্ছি। রোদ পাত্তা না দিয়ে উল্টো বলল, এজ ইউর উইশ। নীলা ঘুরে চলে যেতে নিতেই রোদ পেছনে থেকে বলে উঠল, বেইবি। নীলা অনেকটা চমকে উঠে রোদের এমন ডাকে, হাঁটা থামিয়ে পেছনে ঘুরতেই দেখে রোদ অন্যদিকে তাকিয়ে কানে ফোন নিয়ে চেহারায় অন্যরকম একটা ভাব নিয়ে ন্যাকামো স্বরে কথা বলছে। বেবি, তোমার ফোন এত ওয়েটিং থাকে কেন? যখনই ফোন দেই তখনই ওয়েটিং। ওপাশ থেকে কিছু একটা বলল। ওকে বেবি, সরি। আর জিজ্ঞেস করব না, কেবিনে আসো একটু, তোমায় দেখতে ইচ্ছে হচ্ছে খুব। হোয়াট দ্য হেল? রোদ কার সাথে এরকম করে কথা বলল? তার মানে আমি যে এতদিন অনুশোচনা করছিলাম সেদিন রোদের সাথে খারাপ ব্যবহার করে, আজ আমি ঠিক। ওর ক্যারেক্টারটাই আসলে 12 রঙের। মনে মনে, এক্সকিউজ মি ম্যাডাম। রোদের দিকে নীলা তাকালো, আর রোদ কুল মুডে বলল, মনের কথাগুলো বাইরে গিয়ে বলেন, আমি শুনতে পাচ্ছি নিজের নামে প্রশংসা ছাড়া অন্য কিছু শুনতে ভালো লাগে না। ইউ ক্যান লিভ দিস প্লেস। নীলা কোনো উত্তর না দিয়ে কেবিন থেকে বেরিয়ে চলে গেল। পুরোটা চলে যায়নি, কেবিনের বাইরে এক কোনায় দাঁড়িয়ে আছে, চোরের মতো করে তাকাতাকি করছে। রোদের কেবিনে কোনো মেয়ে যাবে এখন? কাকে যেতে বলল ওভাবে সেটাই দেখবে বলে 2 মিনিট পার হতেই দেখে রোদের কেবিনে একজন আসছে। নীল কনফিউশনে পড়ে গেল, একেই কি যেতে বলেছে নাকি অন্য কাউকে। রোদের কেবিনে আর কেউ না, ধ্রুবই যাচ্ছে। ধ্রুব সোজা নিজের কেবিন থেকে বেরিয়ে রোদের কেবিনের দিকেই গেল। ভেতরে ঢুকতেই, ভাইয়া আসবো, তাড়াতাড়ি আয়। ধ্রুব ভেতরে ঢুকে গেল। ওভাবে ফোন দিয়ে ডাকলে কেন আমায় ভাইয়া? একা একা মজা নিতে পারছিলাম না, তাই ভাবলাম তোকেও একটু শরিক করি। মানে বুঝলাম না ভাইয়া। মানেটা খুব সহজ, আমার এখানে এসে দাঁড়া। রোদের কথা মতো ধ্রুব রোদের পাশে এসে দাঁড়ালো, ল্যাপটপ ঘুরিয়ে ধ্রুবর দিকে করল, যেটা দেখে ধ্রুব ফিক করে হেসে দিল। সিসি ক্যামেরার নিচে দাঁড়িয়ে নীলা রোদের কেবিনের দিকে উকি মারছে। ধ্রুবর বুঝতে দেরি হল না, রোদ এজন্য তখন ওর সাথে ওভাবে কথা বলছিল। রোদ জানে ধ্রুবর সাথে ওর যা কথা হয় তা নীলাকে কখনোই বলবে না। আবেগের বশে সবটা শেয়ার করে ধ্রুবর সাথে রোদ। কিছুক্ষণ পর ধ্রুব বেরিয়ে চলে গেল, নীলাকে দেখেও না দেখার ভান করে। অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু ধ্রুবর পর আর কাউকে কেবিনে যেতে দেখল না। বিরক্ত হয়ে নিচে চলে গেল। লিফটে উঠার পর মাথায় কিছু একটা এলো, মনে মনে বলতে লাগল, আচ্ছা তখন ও এই কথা কেন বলল? নিজের নামে প্রশংসা ছাড়া অন্য কিছু শুনতে ভালো লাগে না, তার মানে কি সকালে যে ওকে নিয়ে মনে মনে এতগুলো কথা বললাম সেগুলো শুনে ফেলেছে? এই ছেলে এমন কেন? মেজাজ খুব খারাপ হচ্ছে রোদের উপর। কত ভালো মনে থ্যাঙ্কস বলতে গিয়েছিল, আর কি ব্যবহারটা করল। একটানা একা একা মনে মনে বকবক করতে করতে নিজের কেবিনে ঢুকে গেল। বসে কাজ করছে এমন সময় ধ্রুবর ফোন বেজে উঠে, রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে বলে উঠল, বাবু কি করো? বিরক্তিকর মেজাজে ধ্রুব উত্তর দিল, কান্না করছি, আসো কোলে নিয়ে কান্না থামাও। এমন করে বলছো কেন? মালিহা, তোমায় আমি রিলেশনের শুরু থেকে বলে আসছি এসব বলে আমায় ডাকবে না। তারপরেও কি তুমি আমার কথাটা শুনবে না? ওকে সোনা, সরি। রাগী স্বরে হতাশা নিয়ে ধ্রুব বলতে লাগল,
আল্লাহ মালিক, আমায় একটু তাকিয়ে দেখো না আল্লাহ। কেন জান, কি হয়েছে তোমার? ওই ফোন কাটো, তুমি আর কল দিবে না। আমার ফোনে যেন তোমার নাম্বার থেকে কোনো কল না আসে। ওকে। বলেই সাথে সাথে মালিহা ফোন কেটে দিল। ধ্রুব অবাক হল, মালিহা কেঁদে না ভাসিয়ে ফোন কেটে দিল। ফোনটা সাইডে রেখে আবারও কাজে মন দিল। একটু পর আবার ফোন বেজে উঠে, ফোন হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার, রিসিভ করে কানে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি আমায় আবার কল দিয়েছ কেন? আমাকে ফোন দিতে না করেছি না? ও হ্যালো, তুমি নিজেই বলেছ আমার নাম্বার থেকে যেন তোমার নাম্বারে কল না যায়, সেজন্য আমি মায়ের নাম্বার দিয়ে কল দিয়েছি। ধ্রুব ফিক করে হেসে দিয়ে বলল, মাঝে মাঝে মাথায় কাজ করে না আমার, তুমি কি বোকা নাকি অতি চালাক? আচ্ছা, তোমার ফোনটা হাতে নাও, কল দিচ্ছি। ধ্রুব ফোন কেটে দিয়ে মালিহার নাম্বারে ফোন দিল। শুনো মালিহা, আমাকে নেক্সট টাইম অফিস আওয়ারে কল দিও না প্লিজ। কিন্তু কেন? ভাইরে ভাই, এইখানে অলটাইম যা হচ্ছে আমার সামনে, তাতে আমার মাথা সবসময় ঠিক থাকে না ভাই। এত কাজের প্রেশার, তার মধ্যে রোদ ভাইয়া আর নীলের প্যারা। কিসের রাগ নিয়ে তোমার উপর ঝাড়ব, তুমি কষ্ট পাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না মালিহা, ব্যাপারটা বুঝো। খুব বেশি দরকার না হলে আমার অফিস আওয়ারে কল দিও না। একটা কথা বলবো ধ্রুব। বলো। না থাক, পরে বলবো, এখন রাখি। ঠিক আছে, ভালো থেকো। ফোনটা রেখে আবার কাজে মনোযোগী হল। এমনিতে যতই রোদ ছোট ভাইয়ের মতো দেখুক, কাজের কাজ ঠিকই করিয়ে যায়, তাতে কোনো ছাড় নেই। বিকেলের দিকে রোদ ধ্রুবকে কয়েকটা কাজ দিয়ে বেরিয়ে গেল। অফিস থেকে বেরিয়ে সোজা একটা ক্যাফেতে ঢুকল। কেউ একজন ক্যাফেতে রোদের জন্য অপেক্ষা করছে। রোদ পেছনে থেকে তাকে বলল, সরি ইয়ার, না চাইতেও লেট হয়ে গেল। ইয়ার, ইটস ওকে। তুই চাইলে আমি তোর অফিসেই যেতাম, উল্টো এত কষ্ট করে তোর এখানে আসতে হতো না। আরে ভাই, ওটা কাজের জায়গা, সব সময় কাজ নিয়ে পড়ে থাকি বলে তো এই না যে বন্ধুবান্ধবদের সাথে কর্মক্ষেত্রেই আড্ডা দিতে হবে। আর এমনিতেও সরকারি লোক দেখে ভয় লাগে। লোকটা আর কেউ না, রোদের বন্ধু সবুজ। গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। সবুজ হেসে দিয়ে বলল, বুঝেছি, কিন্তু তুই তো সরকারি লোকের থেকেও পাওয়ারফুল, আর ভয় তো পায় চোররা, তুই তো আর চোর না। চোর না, আবার চোরের থেকেও কোথাও কম না। বাদ দে, এখন বল কি অবস্থা তোর? লম্বা টান দিয়ে রিল্যাক্সে উত্তর দিল রোদ, অনেক ভালো। অনেক ভালো থাকার কারণটা কি নীলা? দেখ, এই টপিক অফ যা ভাই, এসব বাদ, চ্যাপ্টার ক্লোজ। আসলেই কি চ্যাপ্টার ক্লোজ দিতে পেরেছিস? রোদ কিছু না বলে রহস্যময় হাসি দিল। সবুজ রোদের দিকে তাকিয়ে হেসে জিজ্ঞেস করল, আমার কি অবস্থা জিজ্ঞেস করবি না? কফিতে চুমুক দিতে দিতে রোদ বলল, তোকে জিজ্ঞেস করব না তোর অবস্থা কেমন, তা তো জানাই আছে। আমার থেকে ভালো অবস্থা। বিয়ে করে নিচ্ছিস? ভাই, কপাল খুলে গেল তোমার। আমার কবে খুলবে? তোর আর কি কপাল খুলবে নতুন করে? আমাদের থেকে ভালো কপাল তোর। যাই হোক ভাই, কোনো সময়ের এক্সকিউজ শুনব না তোমার। যেন এক্সকিউজ দিতে না পারিস, আগে থেকেই দরখাস্ত করে রাখলাম, গায়ে হলুদের আগে তোমার উপস্থিতি চাই। বিয়ের দিন যেতে পারবো কিনা সন্দেহ, আর তো গায়ে হলুদের আগে। সবুজ উত্তেজিত স্বরে বলে উঠল, দেখ রোদ, কোনো সম্পর্ক রাখব না তোর সাথে, যদি বিয়েতে না পাই তোকে। লিমন, অনিক সবাই আসছে, অনিক কানাডা থেকে আসছে, আর তুই দেশে থেকে পারবি না? দেখ ভাই, বিয়েটা গ্রামে অনুষ্ঠান করতে চেয়েছিলাম, শুধু তোদের জন্য এই ঢাকাতেই সব করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পেনিক নিস না তুই, আল্লাহ বাঁচিয়ে রাখলে অবশ্যই যাব।
সবাই যেখানে আসছে আমি বাদ থাকবো কেন? ধন্য হলাম ভাই। এখন বল নীলার কি খবর? ভাই অফ যা, এসবের মধ্যে নেই আমি। যে ভালোবাসা বুঝে না তার জন্য কোনো ভালোবাসা থাকতে পারে না। মিথ্যে বললে তোর চেহারা দেখে বোঝা যায় রোদ। এতগুলো বছরে এইটুকু তোকে চিনেছি। তুচ্ছার্থক হাসি দিয়ে রোদ উত্তর দিল। রোদ যাকে একবার ভালোবাসে ভেতর থেকে আবার যাকে ঘৃণা করে অন্তর থেকে। আই থিংক অ্যান্সারটা পেয়ে গেছিস। এখন কফি খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। কফি খেতে খেতে সবুজ করুণ দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে বলল। রোদ। হুম বল। তুই ভালো আছিস তো? আমি ভালো আছি কিনা এটা তুই আমাকে জিজ্ঞেস করছিস? এত এত টাকার মালিক আমি, এত বড় বিজনেসম্যান, হ্যাঁ যদিও অবশ্য বাবার পায়ের উপর দাঁড়িয়ে নাম করেছি। তবে এটা তো সত্যি এশিয়া ইউরোপে যথেষ্ট নাম কামিয়েছি। 14 প্রজন্ম শুয়ে বসে খেলেও টাকা পয়সার কোনো কমতি হবে না। অনেকটা টিকটিকির লেজের মতো কেটে দিল আবার নতুন করে গজাবে। একটা প্রশ্ন করেছি এতগুলো কথা শুনালি, তবুও বললি না কেমন আছিস। দেখ রোদ, টাকা পয়সার দরকার আছে জীবনে, এটা এখন না বুঝলেও জীবনের একটা পর্যায়ে বুঝবি। আল্লাহ যা করেন ভালোর জন্য করে। খানিকটা ক্ষোভ নিয়ে রোদ উত্তর দিল। এই টাকার হিসেবটা তো আল্লাহর কাছেই দিতে হবে তাই না? দিতে হবে ঠিক, কিন্তু তোর টাকাগুলো তো আর হারাম না, সম্পূর্ণ হালাল। যদিও প্রবাদে আছে হারাম পথে অর্থ বেশি, তাই বলে এটা সব ক্ষেত্রে না, পরিশ্রমে করে সাফল্য অর্জন করেছিস তুই। তাই বলছি টাকাকে ঘৃণা করা ছেড়ে দে। এটা দরকার। দেখ তোর স্বপ্ন পূরণ না হলেও তোর বাবার স্বপ্ন পূরণ করেছিস, এটাই কি তোর একটা বড় প্রাপ্তি নয়? রোদ কিছু না বলে চুপচাপ আছে। নিজের স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা এখনো রোদের মধ্যে বিরাজমান আছে। যাহা চাই তাহা পাই না, আর যাহা পাই তাহা ভুল করিয়াও চাই না। সবুজের সাথে আড্ডা দিয়ে রোদ আবার অফিস গেল। রাত 10টায় সব স্টাফদের ছেড়ে দেয়া হয়। রোদ একটু লেট করেই বের হয়, সর্বোচ্চ চেষ্টা করে অফিসের কাজ অফিসেই শেষ করতে। ধ্রুব নীলা অফিস শেষে বেরিয়ে গেল। যাতায়াতের জন্য অফিসের গাড়ি দেয়া হয়েছে কিন্তু ওরা সেটা ব্যবহার করে না। নীলার যখন নতুন নতুন জব হয় প্রথম কয়েক মাসের বেতনের টাকা দিয়ে ধ্রুবকে বাইক কিনে দেয়। সেটা দিয়েই ধ্রুবর যাতায়াত। বাড়ি ফিরেই একটা চমক। বাড়িটা পুরো বিয়ে বাড়ির মতো জমজমাট অবস্থা। বড় মামা মামি ছোট মামা মামি এসেছেন। আজকের রাতের রান্না সব নীলার মা করেছে। স্বামী স্ত্রী এক হওয়ার খুশিতে এত আয়োজন। অনেক বছর পর এবাড়িতে এত খুশির আমেজ দেখা যাচ্ছে। সবার সাথে মিলে মিশে সময় বেশ কাটছে। রাতে ঘুমাতে যাবে এমন সময় ধ্রুব খেয়াল করল নীলা কিছু একটা ভাবছে। কিরে উদাসিনী বৈরাগিনী, কি ভাবছিস? তুই জেনে কি করবি? ও হ্যাঁ, লিক করে দিবি তাই তো? কি যাতা বলছিস? যা। দাঁতে দাঁত চেপে নীলা ধ্রুবকে বলল। আমি যাতা বললেও ঠিকঠাক বলি। চামচা কোথাকার একটা। ধ্রুবকে আরও কিছু কথা শুনিয়ে নীলা চলে গেল সামনে থেকে। রোদকে পেয়ে ধ্রুব বড্ড আকাশে ওড়ে, যেটা নীলার খুবই অসহ্য লাগে। মায়ের থেকে মাসির প্রতি দরদ। বেশ কয়েকদিন চলে গেল নীলার নিউ অফিস আসর গ্রুপে। রোদের কোম্পানিতে জব করলেও রোদের চেহারা দেখতে হয় না। এক একটা ফ্লোর এক একজনের দায়িত্বে দিয়ে রোদ 8 নম্বর ফ্লোরে থাকে বলে যাতায়াত খুব একটা হয় না, শুধু বসে বসে সবার হিসেব নেয়। কাজের চাপ বেশি থাকলেও এক হিসেবে ভালো হয়েছে, রোদের সামনে খুব একটা পড়তে হয় না। মাঝে মাঝে নীলা ধ্রুবর সাথে দেখা করতে যাওয়ার ছুতোয় রোদের কেবিনে উকি মারে। রোদ সবটা বুঝেও না বুঝার ভান করে থাকে।
নীলার আন্ডারে যতগুলো স্টাফ আছে সব কটাকে নিজ দায়িত্বে ব্যান্ড বাজিয়ে রাখে, কারণ কোনোভাবেই নীলা ওদের জন্য রোদের কাছে জবাবদিহিতা করতে পারবে না। রোদের জায়গায় অন্য কেউ থাকলে তাহলে একটা কথা ছিল। বাইরের কান্ট্রির সাথে একটা কনফারেন্স মিটিং আছে, তার জন্য রোদ সমস্ত ফাইল ডকুমেন্ট রেকর্ড কালেক্ট করে রোদের কাছে জমা দিতে বলেছে। ধ্রুব রোদের কথা মতো সব সিনিয়র অফিসারদের থেকে সব কালেক্ট করে রোদের কাছে জমা দেয়। রোদ নিজ দায়িত্বে সবগুলো আবার চেক দেয়, সব ঠিকঠাক করা আছে, শুধু লাস্টে দুটো ফাইলে কিছু কারেকশন চোখে লাগলো। রোদ সাথে সাথে ধ্রুবকে ডেকে পাঠালো, আর এই ফাইলগুলো কোনো স্টাফ দিয়ে কমপ্লিট করিয়েছে, আর কে কে এর দায়িত্বে ছিল তাদের ডেকে আনতে। ধ্রুব ফাইলগুলো হাতে নিয়ে দেখল একটা ফাইল অভিরাজ মল্লিক নামের সিনিয়র অফিসারের আন্ডারের স্টাফ, আরেকটা নীলার আন্ডারের। হতাশা নিয়ে এদের চারজনকে ডেকে পাঠালো। রোদ চোখ মুখ শক্ত করে বসে আছে। চারজন এসে উপস্থিত। নীলা প্রচণ্ড রকম ভয় পাচ্ছে, কি হতে যাবে এখন সেটা ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। শুধু নীলা না, নীলার সাথে থাকা বাকি তিনজনেরও। রোদ ওদের দিকে তাকিয়ে নীলাকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলল আর বাকি তিনজনকে থাকতে বলল। নীলা কেবিনের বাইরে গিয়ে বসে রইল আর পানি খেতে নিল সমানে। রোদ তাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, দেখুন, যে কোনো ভুল একবার করলে যায় যাচ্ছে ঠিক, কিন্তু যখন বারবার বলার পর ও ভুল করে তখন সেটা নাজায়েজ। কারণ কিছু ভুল শুধরানো যায় না, আর ওই ভুলটার জন্য পস্তাতে হয়। এখন আপনাদের কথায় আসি, আপনাদের এত করে বলার পরও জেনে শুনে ভুল করলেন। যদি আমি এটা চেক না দিতাম আমার প্রেজেন্টেশনে বিপত্তি ঘটত আর আমার ট্রেন্ডাটা মিস হতো। আপনাদের কি উচিত ছিল না স্টাফদের ফাইলগুলো ভালোমতো চেক দিয়ে এমডির কাছে পাঠানো? ভয় ঢুক গিলতে গিলতে অভিরাজ মণ্ডল উত্তর দিল, সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন, নেক্সট টাইম আর হবে। রোদ দাঁতে দাঁত চেপে রেগে রেগে কিছুক্ষণ ওনাদের কথা শুনালো। ওনারা মাথা নিচু করে কথা শুনে যাচ্ছে। তিনজনে বেরিয়ে যাওয়ার পর নীলার পালা হলো। নীলা রোদের কেবিনে গেল। রোদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নীলার চারপাশে পকেটে হাত দিয়ে ঘুরছে আর নীলাকে বলছে, শুনুন মিস নীলান্তি, নীলা হতে পারি আমি আপনার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু সেটা আমার অফিসের বাইরে, আমার অফিসে না। এখানে আপনার সাথে আমার একটা সম্পর্ক, আমি আপনার এমডি আর আপনি আমার অফিসের একজন এমপ্লয়ার। সো সেটা মাথায় রেখে আমার যদি কোনো ক্ষতি করার ইচ্ছে থাকে তাহলে সেটা অফিসের বাইরে। বাই এনি চান্স আপনার দ্বারা যদি আমার বিজনেসের কোনো ক্ষতি হয় তবে রোদ কিন্তু আর মৃদু রূপ ধারণ করে থাকবে না। সো সেটা মাথায় রেখেই কাজ করবেন। আজকে প্রথম ভুল করেছেন তাই বিষয়টা হালকাভাবে নিয়ে ছেড়ে দিলাম। টেবিলে রাখা ফাইলটা হাতে নিয়ে কেবিনে গিয়ে ঠিক করে আমার কাছে জমা দিয়ে তারপর যাবেন বাড়ি। নিচু স্বরে কঠিন এই বাণীগুলো ছেড়ে রোদ নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা সেই যে মাথা নিচু করেছে এখনো মাথা নিচুই আছে। রোদের উপর প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা চেপে ফাইলটা হাতে নিয়ে চলে গেল নিচে। কাজের চাপের কারণে বের হতে অনেক লেট হল। নীলার কারণে ধ্রুবও বসে আছে, যেতে পারছে না। নীলার কাজ শেষে ধ্রুব আর নীলা বাড়ি ফিরছিল, এমন সময় রাস্তায় বাঁধল বিপদ। বাইকে পেট্রোল শেষ হয়ে গেছে। এদিক ওদিক তাকাতাকি করে ভাগ্যক্রমে একটা অয়েল পাম্প পেয়ে যায়। হাঁটতে হাঁটতে পাম্পের দিকে গেল দুজন, সেখানে পেট্রোল ভরতে নিল। এমন সময় কয়েকটা বাইকালা ছেলে এসে ঘেরাও করল ওদের দুজনকে, চারপাশ দিয়ে ঘুরতে লাগল বাইক নিয়ে। ধ্রুব নীলা দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছে। ধ্রুব তো ভীতুই, কিছু করতে পারবে না। ছেলেগুলো উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, এত রাতে কেউ আসবেও না সাহায্য করতে। কি গো সুন্দরী, আসো, একজন দিয়ে হবে নাকি? আসো আমাদের সাথে যাই, অনেক মজা করব, চিল করব। ধ্রুব এবার মুখ খুলে বলল, ও আমার বোন হয়, এমন উল্টা পাল্টা কথা বলছেন কেন আপনারা? ওহো, তোমার বোন হয়?
আচ্ছা ঠিক আছে শালাবাবু, তোমারও কোনো ব্যবস্থা করে দিবনি, আমাদের শুধু তোমার বোনটাকে চাই। ছেলেগুলো ওদের চারপাশে ঘুরঘুর করছে আর নানান রকম কথা শোনাচ্ছে। নীলা ভয়ে যান শেষ হয়ে যাওয়ার অবস্থা। অনেকক্ষণ ধরে ছেলেগুলো উত্ত্যক্ত করছে। নীলা ধ্রুব দুজনেই ভয় কাবু হয়ে আছে। এত রাতে সাহায্য করার জন্য রাস্তায় একটা কুকুরও নেই। এমন সময় একটা ছেলে বাইক উল্টে পড়ে গেল। এমন সময় দেখা গেল হাতে একটা লম্বা মোটা রড নিয়ে দাঁড়িয়ে আছে রোদ। রাগে চোখ দুটো টকবক করছে। চলন্ত বাইকের চাকার মধ্যে লাগিয়ে ছেলেটাকে ফেলে দেয়। বাকি ছেলেগুলো বাইক থামিয়ে নেমে রোদকে অ্যাট্যাক করতে যায়। এমন সময় রোদ রড দিয়ে সব কটাকে বাড়ি শুরু করল। একটা ছেলে পকেট থেকে ছুরি বের করে নীলার দিকে ধরতেই রোদ বাঁকা হাসি দিয়ে গান বের করল। ছেলেটা গান দেখে হকচকিয়ে গেল, কিন্তু নীলাকে এখনো ছাড়ল না। রোদ কোনো ওয়ার্নিং না দিয়ে সোজা ছেলেটার হাঁটুতে শুট করে দিল। নীলাকে ছেড়ে দিয়ে নিজের পা সামলে ছেলেটা পেছনে ঘুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে চলে গেল। এবার বাকিগুলোর দিকে ঘুরতেই এক একজন বাইক রেখেই কোমর ধরে দৌড়। রডের আঘাতে এক একজনের অবস্থা বেহাল। ধ্রুব রোদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সূচক হাসি দিল। কিন্তু নীলা এখনো ভয় কাবু হয়েই আছে, তবে ছেলেগুলোর জন্য না, রোদের হাতে গান দেখে। ধ্রুব রোদের দিকে তাকিয়ে থ্যাঙ্কস বলতে যাবে এমন সময় রোদ বলল, হয়েছে, থ্যাঙ্কস দিতে হবে না, আমি কোনো মানবতার খাতিরে মানব সেবা করতে আসিনি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ছেলেগুলোকে দেখে মায়া লাগছিল, ওদের চয়েসটা কত খারাপ সেটাই বুঝাতে এসেছিলাম। দ্যাটস ইট। নীলা রোদের শেষ বাক্যটা শোনার পর চোখ বড় বড় করে তাকালো রোদের দিকে। ইচ্ছে করছে রোদকে চিবিয়ে খাই। রোদ নীলার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল, তারপর কথা না বাড়িয়ে চলে গেল। ধ্রুব বাইক স্টার্ট দিল, নীলা উঠে বসল। বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রোদকে যত দেখছে ভেতরে রাগের পরিমাণ বেড়েই চলছে। এর প্রতিশোধ যেদিন নিতে পারবে সেদিনই শান্তি। এত এরও দোষ করে ভেতরে কোনো অনুশোচনা নেই। সেই যে গেল তো গেল, আর ফিরে এসে রাগ ভাঙানোর চেষ্টা করল না। আর এখন যাও ফিরে এসেছে কি দেমাগ তার। বাড়ি ফিরতেই নীলা ধ্রুবর ওপর মেজাজ দেখানো শুরু করল। বাথরুমে ফ্রেশ হতে যাবে তখন ধ্রুবকে ধাক্কা দিয়ে সরিয়ে বাথরুমে চলে গেল। রাতে খাবার খাওয়ার সময় তরকারি নিজের প্লেটে বেশি করে নিল। আবার ঘুমাতে গিয়ে নীলা আগে আগে যে খাটের মাঝ বরাবর শুয়ে পড়ল। ধ্রুব যে পাশেই শুতে যায় নীলা সে পাশেই গড়ান দিয়ে যায়। ধ্রুব বুঝেছে নীলা কেন এমন করছে, কিছু না বলে বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। অনেকক্ষণ কেটে গেল, নীলা এখনো বলছে না। ধ্রুব খাটে উঠে এসে ঘুমা। নীলা এখনো জেগে আছে। ধ্রুব কানে ফোন নিয়ে বলল, মালিহা তোমার খাটে কি জায়গা আছে? আসলে আমাদের রুমে না খাটে জায়গা নেই। আমার ফ্লোরে ঘুমাতে কষ্ট হচ্ছে খুব। নিজের শরীরের হাড্ডিগুলো নিজের শরীরেই গেথে পড়ছে। কেন খাটে জায়গা নেই কেন? ফ্লোরে শুয়েছ যখন কাঁথা বিছিয়ে শুতে পারো। ও শরীর ব্যথা করছে খুব, আজ কেউ নেই বলে। তুমি থাকলে আমার শরীরটা টিপে দিতে পারতে গো। তোমায় খুব মিস করছি। চিন্তিত স্বরে মালিহা উত্তর দিল, তোমার কি সত্যিই শরীরটা খুব ব্যথা করছে ধ্রুব? না, মজা করলাম আমি তো সারা জীবন ফ্লোরেই ঘুমাই, আমার শরীর ব্যথা হবে কেন? আর আমি তো তোমার মতো আটার বস্তা, যেখানে শুই যেখানেই মিশে যাই। তুমি আমায় অপমান করলে। একটু না হয় মোটাই আমি, তাই বলে এমন করে বললে? আরে না, অপমান না, তোমার প্রশংসা করলাম। তুমি তো আমার কিউটের ডিব্বা। রাগ করে না। তুমি আমাকে অপমান করেছ আমি বুঝেছি। হায়রে কপাল, সবাই আমাকে ভুল বুঝে, আমার বোনও আমায় ভুল বুঝে, আমার গার্লফ্রেন্ডও ভুল বুঝে। বেঁচে থেকে কি করব? ধ্রুবর যন্ত্রণায় নীলা এবার বালিশ থেকে মাথা উঠিয়ে খাটে থেকে নিচের দিকে তাকিয়ে ধ্রুবকে বলল, বেঁচে থেকে কি করবি? চলে যা, এই পৃথিবী তোকে চায় না।
তুই মঙ্গল গ্রহ ডিজার্ভ করস। ওপাশ থেকে মালিহা ফিক করে হেসে দিয়েছে নীলার কথায়, আর ধ্রুব বাচ্চাদের মতো তাকিয়ে আছে নীলার দিকে উল্টো চোখ করে। নীলা আবার বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। ধ্রুব এবার নীলাকে বিরক্ত করার উদ্দেশ্যে গলা ছেড়ে গান গাইতে লাগল। বোঝে না সে, বোঝে না, কেউ বোঝে না। নীলা চিৎকার দিয়ে উঠল, ধ্রুব ও कोई मुझे मिस नहीं करता, कोई मुझे भाव नहीं दिता। ধ্রুব চুপ করবি নাকি পেটে পাড়া দিয়ে দাঁড়াবো? মালিহা গান শুনতে চাচ্ছে তাই তো গাচ্ছি। কেন, আমার কণ্ঠ কি খুব খারাপ? ওপাশ থেকে মালিহা বলে উঠল, আজ তো একটা সার ফেইল। টিচ করে ধ্রুব বলল, এই সারের কণ্ঠ না আবার তোমার ভালো লাগে? কথা না বললেও তো পারো। ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। এরকম করো না প্রিয়া, তোমাকে ছাড়া কি করে থাকবো বলো? ধ্রুব, তুই কি আমায় ঘুমাতে দিবি নাকি তোর ফোনটা আছাড় মারব? চেঁচাচ্ছিস কেন এত? কি হয়েছে তোর? ভালো লাগছে না আমার, রুমের বাইরে গিয়ে কথা বল। ধ্রুব ফোনটা কেটে দিয়ে উঠে বসল, নীলার দিকে তাকিয়ে বলল, মন খারাপ বোন তোর? না সরি বোন, তোকে সেভ করতে পারিনি। নীলা মন মরা ভান নিয়ে প্রশ্ন করল ধ্রুবকে। আচ্ছা ধ্রুব, আমার চেহারাটা কি খুব খারাপ? ধ্রুব কিছুক্ষণ চুপ থেকে তারপর উত্তর দিল, দিনের বেলা বলিস, ভালো করে দেখে উত্তর দিবনি। নীলা কিছু না বলে একটা রাগী নিঃশ্বাস ছেড়ে মাথায় বালিশ চাপা দিয়ে ঘুমানোর চেষ্টা করল। ধ্রুব আর বিরক্ত করল না। বালিশটা নিয়ে আস্তে করে নীলার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল। খুব বেশি খারাপ লাগছে রোদের জন্য। ওর অপমানজনক কথাগুলো মনে পড়লেই মেজাজ গরম হয়ে আসছে। কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় সেটাই ভাবছে। নানান চিন্তা করতে করতে চোখে ঘুমের আগমন। সকাল হতেই খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ল। অফিসে যেতেই একজন স্টাফ এসে ফাইল দিয়ে গেল। নীলা সেটা চেক দিলও ভালোমতো, কোথায় কোনো সমস্যা আছে কি না। সব ঠিকঠাক দেখে উপরে চলে গেল রোদের সাইনের জন্য। তখনই রোদের ডাক পড়ল। কাল রাতের ফাইলটা নিয়ে রোদের কেবিনে যেতে। নীলা সেই ফাইলটাও হাতে নিয়ে গেল। কেবিনের সামনে যেয়েই দেখে বাইরে মতিউর রহমান স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। নীলা লোকটার দিকে তাকিয়ে বলল, আপনি তো রোদের কেয়ারটেকার রাইট? ইয়েস ম্যাম। এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মতিউর করুণ স্বরে বলতে লাগল, আসলে স্যার এসেছেন, ব্রেকফাস্টও করেননি। ওনার মা আমাকে একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করছে স্যার খেয়েছে কিনা। মিথ্যে বললে তো চাকরি যাবে আমার। আর এদিকে স্যারের মিটিং চলছে ভেতরে। এখন স্যারকে ডিস্টার্ব করলেও আমার চাকরি যাবে। স্যার আমাকে যতক্ষণ অবধি না ডাকবে আমি যেতে পারব না। আর স্যার সারাদিন না খেয়ে থাকলেও তার খাওয়ার কথা মনে পড়ে না। বেচারার চেহারাটাতে ভীতু ভীতু একটা ছাপ আছে। আবার মাও কাজ করে। নীলা সান্ত্বনাস্বরূপ বলল, ও তাহলে তো সমস্যায় আছেন আপনি। ম্যাডাম আপনি কি ভেতরে যাবেন? হুম। কাইন্ডলি স্যারকে একটু জানাবেন ওনার ব্রেকফাস্টের কথা। আচ্ছা ঠিক আছে, বলবনি। আমি ভেতরে যাচ্ছি এখন, স্যারের মিটিং শেষ হতেই আমি বলবনি। কৃতজ্ঞতার হাসি দিয়ে মতিউর বলল, থ্যাংক ইউ ম্যাডাম। নীলা কেবিনের গ্লাস ধাক্কা দিতেই দেখল দুজন লোকের সাথে প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছে। ধ্রুব রোদের পাশে বসে আছে, আর লোক দুটো রোদের অপর পাশে। নীলা আস্তে করে বলল, মে আই কাম ইন স্যার? রোদ চোখ দিয়ে ইশারায় ভেতরে আসতে বলল। নীলা ভেতরে ঢুকে হাতের ফাইলটা ধ্রুবর হাতে দিল। ধ্রুব নীলাকে বসতে বলল। নীলা চুপচাপ বসে পড়ল। মিটিং শেষ হতেই দুজন ক্লায়েন্ট উঠে দাঁড়াল। রোদ উঠে দাঁড়িয়ে উনাদের সাথে হ্যান্ডশেক করল। তারপর রোদ ইশারা করল কিছু একটা ধ্রুবর দিকে। ধ্রুব উনাদের সাথে উঠে এগিয়ে দিতে গেল। রোদ চেয়ারে বসে নীলার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল।
কিছু দরকার? একটা সাইন লাগবে। হাত বাড়িয়ে বলল, ফাইল? নীলা ফাইলটা রোদের দিকে এগিয়ে দিল। রোদ কয়েক পাতা উল্টে সাইন করে দিল। নীলা ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো, চলে যেতে নিবে এমন সময় রোদের দিকে ঘুরে তাকালো। রোদ ল্যাপটপে কাজ করছে। নীলা বলে উঠল, স্যার। রোদ মাথা তুলে নীলার দিকে তাকিয়ে উত্তর দিল, হুম। স্যার, বাইরে আপনার কেয়ারটেকার দাঁড়িয়ে আছে, বলল ব্রেকফাস্ট করেননি আপনি এখনো, আপনার মা নাকি জিজ্ঞেস করছে একটু পর পর। রোদ কড়াস্বরে উত্তর দিল, সো? না, বলছিলাম কি খাবেন সেটা জিজ্ঞেস করছিল। দুধ নাকি সুজি? বাটিতে নাকি ফিটারে? রোদ উত্তর না দিয়ে নীলার দিকে বাঁকা হাসি দিয়ে তাকালো, অনেকটা বাজে ইঙ্গিতে তাকালো। নীলা বুঝে চোখ রাঙিয়ে ঘুরে চলে গেল। দুপুরের দিকে ধ্রুব এসে রোদের কাছে একটা খাম এগিয়ে দিল। রোদ খুলে দেখে অ্যাপ্লিকেশন লেটার, দুজনের একসাথে। সত্যিটা বল। সত্যি ভাইয়া, মামা বাড়ি যাব, সেই জন্য। দুজনে একসাথে ছুটি, তাও আবার 3 দিন। প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু আমার কেমন যেন ব্যাপারটা ফিসি লাগছে। আবার তো বোনকে নিয়ে বিয়ে দিচ্ছিস না? ধ্রুব হেসে দিয়ে বলল, কি বলো ভাইয়া, এক বোন কয়ে বিয়ে দেব? রোদ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখ বুঝে শুনে, কিন্তু যাই করো তাই করো, বোন জানি ঠিক থাকে। ঠিক আছে ভাইয়া। রোদের সাথে কথা বলে পারমিশন নিয়ে ধ্রুব কেবিন থেকে বেরিয়ে গেল। ছুটিটা যদিও 2 দিন পরের জন্য নিয়েছে, আগে থেকে জানিয়ে রাখল, কারণ কখন আবার রোদ কোনো কাজ দিয়ে বসবে বলা যায় না। কিন্তু ধ্রুবকে ছুটি দেওয়ার পর রোদ একটু টেনশনে পড়ে গেল। 2 দিন পর তো সবুজেরও বিয়ে। এত কাজের চাপ, ভেবেছিল ধ্রুবর উপর দায়িত্ব দিয়ে বিয়েতে অ্যাটেন্ড করবে। আর রোদের বাবাও তো দেশে নেই, 2 দিন আগে বাইরে গিয়েছে রোদের মাকে নিয়ে ঘুরতে। অফিসের আর কাউকে এমন বিশ্বাসযোগ্যও লাগছে না। সর্বোচ্চ চেষ্টা করল কাজগুলো এগিয়ে নেয়ার। 2 দিন পেরিয়ে সবুজের হলুদের দিন চলে এলো। রোদ এখনো সময় বের করতে পারেনি। অনিক, লিমন, সবুজ রোদকে সমানে ফোন করে যাচ্ছে। রোদ দেখেও নাম্বারটা সাইলেন্ট করে রাখল, রিসিভ না করে। খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। সন্ধ্যা পেরিয়ে বেশ রাত হল। রোদ অফিস থেকে সোজা সবুজের হলুদের অনুষ্ঠানে চলে গেল, কিন্তু এতক্ষণে তো অনুষ্ঠান শেষের দিকেই প্রায়। আর ছেলের বাড়ি এমনিতেই মজা কম হয়। কলিগদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় রোদের আগমন। রোদ ভেতরে আসতে নিতেই সবুজ সামনে গিয়ে দাঁড়াল। রোদ মায়াবী মায়াবী ভাব নিয়ে বলল, সরি ইয়ার, কাজ শেষ করতে করতে লেট হল। ইটস ওকে রোদ। ব্যস্ত ছিলিস, ফোনটা রিসিভ করে বললেও পারতিস। সেই সকাল থেকে কল করছি, আজ রাতে না এলে কাল ভোরে আমি তোর বাড়িতে থাকতাম। রওয়ার থেকে জানলাম আঙ্কেল দেশের বাইরে গিয়েছে, তাই তোর কাজের চাপটা বেশি। যাক, বুঝেছিস তাহলে আমার সমস্যাটা। বুঝলাম তো, কিন্তু রওয়া কোথায়? ওকে আনলি না যে? আমি তো সোজা অফিস থেকে এসেছি। আরও বলল আমার সাথে আসবে, কিন্তু আমি অফিস থেকে আসার সময় যখন বললাম রেডি হতে, বলল ভালো লাগছে না, আসবে না, কাল আসবে। এত রাতে এসেই বা কী করবে? অনুষ্ঠান তো শেষের দিকেই প্রায়। খাবো, খিদে পেয়েছে। আজকে কি কি আইটেম করেছিস রে? আর অনিক, লিমন কোথায়? চল গিয়ে দেখবি। রোদকে নিয়ে ভেতরে গেল, যেখানে গেস্টদের খেতে দেয়। গিয়েই রোদের চোখ পুরো ছানাবড়া। অনিক, লিমন আর সাথে সিয়ামও 3 জনে কবজি ডুবিয়ে খাচ্ছে। বড় বড় প্লেটে বিরিয়ানি ভর্তি, জগ ভর্তি বোরহানি, মুখ ভরে ভরে খাচ্ছে। অনিক রোদের দিকে তাকিয়ে বলল, আরে রোদ, আয় আয়, পেছনে পড়ে গেছিস, শুরু করে দে তুইও। রোদ চেয়ার টেনে বসে ওদের দিকে তাকিয়ে বলল, এটা হলো খানা, মানে খা আবার না। ধীরে স্বস্তিতে খা। জীবনে সব খাওয়া কি একদিনেই খাওয়ার প্ল্যান করেছিস নাকি? মানুষ তোরা? এভাবে মানুষে খায়?
আরে শুন, আস্তে আস্তে খেলে পেট ভরে যাবে একটুতেই। আমরা কি শখ করে খাচ্ছি নাকি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রোদ বলল। মানে বুঝলাম না। মানেটা হলো সবুজের শ্বশুর বাড়ি অবিবাহিত শালী জেঠাসে ভরপুর। আজকে যখন হলুদ দিতে গিয়েছিলাম সে কি চেহারা মামা, এক একটার দেখলেই ফিদা হয়ে যাবি। সবুজ বলেছে আমরা যদি এক ডেক বিরিয়ানি শেষ করতে পারি এক বসাই, তাহলে ও আমাদের ব্যাপারটা ভেবে দেখবে। তাই নাকি? সুধরালি না ভাই, তোরা মেয়ে দেখলে জ্ঞান হারা হয়ে যাস তোরা। সবুজ রোদের পাশে বসে বলল। অফারটা তুইও নিতে পারিস রোদ। না ভাই, আমার লাগবে না, আমি চিরকুমারের খাতায় নাম দিয়েছি। তুমি আমাকে এমনি এক প্লেট বিরিয়ানি এনে দাও, আমি পেট ভরে খেয়ে দোয়া করছি তোমার জন্য। অফার সীমিত সময়ের জন্য, আবার দেখা যাবে বিয়ে বাড়ি গিয়ে কার প্রেমে পড়ে যাবি, তখন কিন্তু তুই চাইলেও আমি সাহায্য করতে পারবো না। লাগবে না, আমি চিরকুমারদের দলের লোকজন। মহাপুরুষদের সংসার মায়া টানে না। শুরু হলো তোর বাণী, নে তোর বিরিয়ানি খা। একজন সার্ভেন্ট এসে রোদকে বিরিয়ানির প্লেট দিল। রোদ আস্তে ধীরে খাওয়া শুরু করল। আড্ডার তালে তালে সবার থেকে বেশি বিরিয়ানি রোদই খেল। হিসেবে অস্কার রোদের পাওয়া উচিত, কিন্তু রোদের অস্কার নেয়ার কোনো ইন্টারেস্ট নেই। লেট নাইট বাড়ি ফিরে গেল রোদ, যদিও সবুজের সাথে আজকে থাকার কথা ছিল, কিন্তু রোদ চলে গেল দুটো কারণে। রওয়া বাড়িতে একা, সাথে সার্ভেন্ট ছাড়া কেউ নেই। আর কাজ আছে কিছু, সেগুলো কমপ্লিট করে কাল সকাল সকাল আসবে বিয়ে বাড়ি। ভোর হতেই নামাজ পড়ে কিছু কাজ বাকি ছিল সেগুলো করতে লাগলো। 7টার দিকে অফিস চলে গেল। অফিসের কিছু কাজ শেষ দিয়ে বাড়ি ফিরল 11টার দিকে। রওয়াকে রেডি হতে বলে নিজে গোসল দিয়ে রেডি হয়ে গেল। একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরেছে, এটা সবুজের দেয়া। সবুজের বিয়ের দিন এটা পরতে হবে বলে দাবি করেছে। বন্ধুর কথা মতোই পাঞ্জাবি পরিধান করেছে। রওয়াকে সাথে নিয়ে সবুজের বাড়িতে চলে গেল। সব বন্ধুর একরকম ম্যাচিং পাঞ্জাবি আর সবুজ ব্ল্যাক কালার শেরওয়ানি পরেছে। জোহরের নামাজ পড়ে সবাই কনের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। কনের বাড়ি গাজীপুরে। সবুজের গাড়ির ড্রাইভারকে অন্য গাড়িতে দিয়ে রোদ ড্রাইভ করতে লাগল। রোদের পাশে অনিক বসল, আর পেছনে সবুজ, লিমন আর সিয়াম। রওয়াকে রোদের গাড়িতে দেয়া হয়েছে সবুজের বোনের সাথে। রাস্তায় জ্যাম খুব একটা না থাকায় ভালোভাবে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেল। সারা রাস্তা সবুজকে জ্বালাতে জ্বালাতে এসেছে 4 জনে। পর বাড়ির সামনে পৌঁছাতেই বাড়ির সামনে সবুজের শালীরা এসে গেট ধরল। এটা প্রতিটা ছেলের জীবনে বিয়ের পথে বিরাট বাধা। গাড়ি থেকে বেরিয়ে দাঁড়ালো ওরা, শুধু রোদ বাদে। রোদ গাড়িটা পার্কিং করতে চলে গেল। ম্যাজিস্ট্রেট দুলাভাই 50,000-এর 1 পয়সার কম দিল, গেট ছাড়ব না। অনিক হেসে দিয়ে মেয়েগুলোকে শুনিয়ে শুনিয়ে বলল, সবুজ তোর শালীগুলো এত ভালো কেন রে? বাড়ি থেকে প্ল্যান করলাম 1 লাখ দেব, আর এরা অর্ধেক বায়না করে বসে আছে। কোনো ফাপড় শুনব না, টাকা বের করে হাতে দিয়ে মেয়ে নিয়ে যান। আমাদের বউ আমরা কিভাবে নিব সেটা আমরা বুঝব, টাকা দিয়ে নাকি অন্য কোনো ভাবে, এটা আমরা ডিসাইড করব। পেছনে থেকে রোদ বলে উঠল, কোনো টাকা পয়সার লেদেন হবে না। একটা সরকারি লোকের বিয়েতে কখনো বেআইনি কাজ হবে না। এই গেট ধরার প্রথা যৌতুকের মতো দণ্ডনীয়। আচ্ছা, যৌতুক দিতে হবে না, আমাদের বোন যে নিয়ে যাবেন তার জন্য ট্যাক্স দিতে হবে। একটা কানাকড়িও পাবে না কেউ, 1 আনাও দেব। চোখে থেকে সানগ্লাস খুলে কথাটা বলতে বলতে পুরোটা শেষ করার আগে থেমে যায় রোদ। গেটের ওপাশে ঠিক ডান দিক থেকে একটা মেয়ে হাতে মিষ্টির প্লেট নিয়ে এদিকে আসছে, আর রোদের চোখটা আটকে যায় সেই মেয়ের ওপর। মেয়েটা শাড়ি পরা, হাতে কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল দেয়া, ঠোঁটে একটা মিষ্টি হাসি লাগানো। এক হাতে মিষ্টির প্লেট, আরেক হাত দিয়ে চুল ঠিক করতে করতে এদিকে আসছে। মেয়েটা যতই এদিকে আসছে রোদের হৃদস্পন্দন ততই বেড়েই চলছে ক্রমাগত।
এক দেখায় রোদ মারাত্মকভাবে প্রেমে পড়ে গেল মেয়েটার। মেয়েটা একদম কাছে আসতেই রোদ চোখ বন্ধ করে নিল, একমনে তাকিয়ে থাকার পর একদম কাছে আসায় যেন বুকের সাথে ধাক্কা লাগল। মেয়েটা মিষ্টির প্লেটটা গেটের সামনে রাখা টেবিলে রেখে এদিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর টাকা বের করছেন না কেন? সিয়াম মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমরা যে দেনমোহর দেব সেখান থেকে ট্যাক্সটা নিয়ে নিন, এখন আমাদের পথ ছাড়েন আপনারা। বাকির নাম ফাঁকি, ভালোভাবে চাইছি টাকা দিয়ে দিন, না হলে গেট ছাড়ব না বলে দিলাম। সিয়াম কিছু বলতে যাবে রোদ মুখ আটকে ধরল ওর, আর মেয়েটার দিকে তাকিয়ে বলল, কত লাগবে? 50,000। ওকে। লিমন চোখ বড় বড় করে তাকিয়ে রোদের কানের কাছে যেয়ে বলল, ওই পাগল হয়ে গেছিস? এত টাকা গেটে দেব জানিস, ভেতরে আরও অনেক জায়গায় ধরবে। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, বাকিটা তোরা দেখে নিস। কথাটা বলেই রোদ পকেট থেকে চেক বের করে মেয়েটার দিকে ধরল। চেক নিব না স্যার, এটা নিয়ে আমরা ব্যাংকে দৌড়াতে পারবো না, ক্যাশ দিতে হবে। কার্ড আর চেক ছাড়া কিছুই নেই। আচ্ছা সবাই ওয়েট করো, আমি টাকা কার্ডে তুলে এনে দিচ্ছি। ওকে, আপনাদের দাঁড়িয়ে থাকতে সমস্যা না থাকলে আমাদের কোনো আপত্তি নেই। সবুজ অসহায়ের মতো রোদের দিকে তাকিয়ে কানের কাছে এসে বলল, ভাই বিয়ে করতে এসেছি, এভাবে বউয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে আসিনি। আমি জানি রোদ তুই কেন এত সহজেই টাকা দিতে রাজি হয়ে গেছিস। তুই চাইলেই বিনা পয়সায় ভেতরে ঢোকার ব্যবস্থা করতে পারবি। ভাই তোর সেটিংটা আমি নিজে করিয়ে দেব, এখন প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কিছু কর। ঠিক আছে, তোর পকেটে থেকে ক্যাশ বের কর, আমি তোকে পরে দিয়ে দিচ্ছি। প্লিজ দে ভাই, না হলে মানসম্মান নিয়ে যেতে পারবো না এখান থেকে। রোদ সবুজের পকেট থেকে কিছু টাকা নিয়ে নিজের কাছে যতগুলো ক্যাশ ছিল মিল করে টাকাগুলো মেয়েটার হাতে দিল। মেয়েটার বুঝতে বাকি রইল না, তার উপর রোদের চোখ পড়েছে, কোনো পাত্তা না দিয়ে রিচুয়াল ফলো করতে লাগল। বরকে মিষ্টি শরবত খাইয়ে দিল, ওর সাথে সব বন্ধুদের। সবার শেষে রোদকে মিষ্টি খাইয়ে দিতে গেল। রোদ মেয়েটার দিকে ব্লাশিং মুডে তাকিয়ে আছে, মুখের সামনে মিষ্টিটা আনতেই মেয়েটার হাত ধরে মিষ্টি মুখে নিল। সিয়াম হেসে হেসে রোদের কানের কাছে এসে বলল, ভাই শুরু থেকেই চান্স নেয়া ধরতেছেন, ভালো চালাইয়া যান। কাল রাতেই কিছু বলছিলেন মনয়। শুন ভাবি, হবে এটা তোদের। সাবধানে, হ্যাঁ, এটার দিকে চোখ যেন কেউ না দেয়। ভেতরে যেতেই বরকে বরের আসনে বসানো হল, কিছুক্ষণ পর কনেকে এনে বরের পাশে এসে বসানো হল। সবাই বর কনের সাথে ছবি তোলায় ব্যস্ত, তাদের সাথে পরিচয় আড্ডা দেয়ায় ব্যস্ত, আর রোদ ব্যস্ত সেই মেয়েটার পিছু নিয়েই। মেয়েটা কোনোভাবেই রোদকে পাত্তা দিচ্ছে না, রোদকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। হঠাৎ করে একদল মানুষ সামনে দিয়ে যাওয়ার সময় রোদ মেয়েটাকে হারিয়ে গেল। এদিক ওদিক অনেক খুঁজাখুঁজি করল কিন্তু পেল না। হতাশ হয়ে ফিরে এসে সবুজের বউয়ের কাছে বসল। বউয়ের কানের কাছে যেয়ে রোদ বলল, আচ্ছা ভাবি, ওই যে পিঙ্ক আর অ্যাশ কালার কম্বিনেশনের শাড়ি পরেছে ওটা আপনার সম্পর্কে কি লাগে? ওটা তো আমার কাজিন, আমার থেকে বড়, আমার বড় খালামণির মেয়ে। কেন ভাইয়া? সবুজের বউয়ের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, এখন বিয়ে করার চিন্তা করছি। কিন্তু ও তো একটু আগে আমাকে বলল আপনাকে ও চেনে না। আমাকে চেনে না? তাই তো বলল। ঠিক আছে, নেক্সট টাইম দেখা হলে পরিচয় হবনি। লাভ নেই, ও এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। শুনেছি বিয়েও করবে না জীবনে, ওকে এসবের মধ্যে টানবেন না, খামোখা টাইম ওয়েস্ট। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি ভাবি, আমি ওকে বিয়ে করব। নিধি, সবুজের বউ, হেসে দিয়ে বলল।
দেখা যাক তাহলে চ্যালেঞ্জটাতে টিকতে পারেন কিনা। ওকে ডান। নিধির সাথে কথা শেষ করে সেই গাঢ় কাজলযুক্ত চোখটা খুঁজতে লাগলো আবার, এতক্ষণ ধরে খুঁজছে একটাবারের জন্যেও দেখা মিলেনি, একটা সময় দেখা গেল কোণের পাশে দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম গেস্ট এখন খাবার খাওয়ার জন্য গেছে, আর বাকি সবার মনোযোগ এখন বর কনের দিকে। রোদ এই সুযোগে মেয়েটার হাত ধরে টান দিয়ে আড়ালে নিল। রোদের এমন আচরণে মেয়েটা চমকে যায়, একটা ওয়ালে ঠেকিয়ে দুই হাত পেছনে দিয়ে নিজের শরীর দিয়ে চেপে ধরে দাঁড়ালো রোদ। মেয়েটা ছুটাছুটির চেষ্টা করেও পারছে না। রোদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ঝাড়ি মেরে বলল, কি হচ্ছে টাকি? ছাড়ুন বলছি। রোদ দাঁতে দাঁত চেপে উত্তর দিল, শুনো, আমার সামনে পার্টটা কম নাও, কারণটা তুমিও ভালো জানো আমিও ভালো জানি। এভাবে সেজেছ কেন এত? বিয়ে বাড়িতে কটা ছেলে আসবে তাদের দেখাতে? তাতে আপনার কি সমস্যা? আমার সমস্যা কি মানে? তোমার জানা নেই কি সমস্যা আমার? আমার জিনিস আমি দেখব, অন্য কেউ না। আর বিয়েটা তোমার কাজিনের, তোমার না, তাহলে এত সেজেছ কেন? আমার লাইফ, আমার ইচ্ছে, আমার যা ইচ্ছে হবে আমি করব। আমি সাজব নাকি করব আমি ডিসাইড করব। আপনি বলার কে? ভালো করেছ, সুন্দর লাগছে। এভাবে মাঝে মধ্যেই সাজবে। অফিসেও এভাবে মাঝে মধ্যে সেজে আসবে। মেয়েটা চোখ রাঙিয়ে উত্তর দিল, আপনার কথা মতো। শুনো নীল, এই অশান্তি আর ভালো লাগে না, ইগোটা দূরে সরিয়ে প্লিজ আমার হয়ে যাও। একটা সামান্য ভুল বুঝাবুঝি নিয়ে দুজনেই দূরে থেকে অনেক কষ্ট পেয়েছি। ভালো, তুমি আমাকে যতটা বাসো আমিও ততটাই বাসি। এভাবে নিজেদের উপর জুলুম করার কোনো মানেই হয় না। কোনো দরকার নেই, যেটা একবার জীবন থেকে বেরিয়ে গেছে সেটা গেছেই, আর দ্বিতীয়বার চাই না। রোদ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, নীল আই লাভ ইউ। রোদের মুখের উপর নীলা উত্তর দিল, বাট আই হেইট ইউ। তুমি কোনো কারণে এখনো আর উপর রেগে আমি জানি না নীল। আমার পরিচয় গোপন করার কারণটা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবলেই উত্তর পেয়ে যাবে। আমি তোমার সাথে এই একটা ব্যাপারেই মিথ্যে বলেছি নীল। আর সবটা সত্যি ছিলাম আমি। সেদিন আমাকে ভুল বুঝার 100টা কারণ ছিল, তাই তুমি ভুল বুঝেছ, কিন্তু আমি নির্দোষ ছিলাম, আমার কাছে সব প্রুফও আছে। তুমি চাইলে আমি তোমায় সবটা এক্সপ্লেইন করতে পারি। এটা ঠিক আমারও তোমার উপর রাগ করে চলে যাওয়াটা ঠিক হয়নি। বাট এখনো সময় আছে তো, আফসোসের কিছু নেই। কোনো দরকার নেই, আমি আপনাকে চাই না। নীল, তোমাকে আমি সত্যিই ভালোবাসি। তোমাকে ছাড়া এই ভেতরটাতে অন্য কারো জায়গা নেই। দেখো, কাউকে না দেখে দূরে থাকা যায়, কিন্তু দিনের পর দিন চোখের সামনে দেখে দূরে থাকা যায় না। আই রিয়েলি নিড ইউ নীল। নীলা রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দিল, মিস্টার আরিয়ার শিকদার রোদ। ইউ আর নট মাই লাইফ, ইউ আর জাস্ট পার্ট অফ মাই লাইফ। আমি আপনাকে চাই না, এন্ড বিলিভ মি আই রিয়েলি হেইট ইউ। আপনি যদি ইনোসেন্টও হন না, আমি আপনার কাছে ফিরব না। ভেবে বলছো তো? ভাবার কি আছে এখানে? যে মানুষটাকে আমি ঘৃণা করি, সহ্যই হয় না, তাকে কিভাবে আমি নিজের জীবনে জায়গা দেব? প্লিজ আমাকে ছাড়ুন, এভাবে ধরে রাখার কোনো মানেই হয় না। বরাবরের মতোই নীলার শেষ বাক্যগুলো কঠিনভাবে আঘাত করল। রোদ একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, একটা কথা জানো তো, সময় গেলে সাধন হয় না। কথাটা মনে রেখো নীল। কথা শেষ করেই রোদ নীলার হাত ছেড়ে দিয়ে উল্টো ঘুরে চলে গেল। রোদের রাগ আর নীলার আঘাত দুটো জিনিস ওদের এক হতে দিচ্ছে না, একজন আরেকজনের স্মৃতি বন্দী হয়েও ধরা না দেয়ার ছলনা করে যাচ্ছে। আজকে দিয়ে নীলার প্রেমে তৃতীয়বারের মতো ফেঁসে গেছে রোদ। রোদ চেয়েছিল নীলার কাছে ফিরবে না, কিন্তু স্মৃতিগুলো দিনের পর দিন খুব বেশি কাতর করে দিচ্ছিল, যার জন্য আবার ফিরে আসা।
রোদের ভালোবাসা প্রকাশ কম হলেও নীলাকে ভেতর থেকে বুঝে, আর নীলা রোদকে ভালোবেসে কষ্ট পায় ঠিকই, কিন্তু রোদকে বুঝে না। রোদকে বুঝলে নীলা এতটা কষ্ট পেত না। রোদকে বুঝানোর সুযোগটা দেয়া উচিত ছিল। রোদ চুপচাপ বসে আছে একটা চেয়ারে, খুব বেশি দমবন্ধকারী লাগছে পরিবেশটা। একমনে সবুজদের দিকে তাকিয়ে আছে, মন খারাপ হলেও বোঝা যাচ্ছে না। কিন্তু দূর থেকে সবুজ রোদের চেহারা দেখেই পড়ে দেয়, রোদের চোখের ভাষা, সবুজ রোদের ফ্রেন্ডশিপটা স্কুল লাইফ থেকে। নীলার কাজিনের সাথে সবুজের বিয়ে, এটা সবুজও জানত না। গতকাল হলুদ দিতে এসে অনিক লিমন নীলাকে এবাড়িতে দেখে সবুজকে বলেছিল, ব্যাপারটা রোদকে জানানো হয়নি, এটা ভেবে যদি রোদ নীলার জন্য না আসে। কিন্তু এখানে তো অন্য কিছুই ঘটল। রোদ অন্যমনস্ক হয়ে আস্তে আস্তে চেয়ারে মাথা ঠুকে কিছু একটা ভাবছে। এমন সময় পাশে থেকে কেউ একজন বলে উঠল, হোয়াট এ মিরাকল, তাই ভাইয়া? সবুজ ভাইয়ার সাথে আমার বোনের বিয়ে, আর আমরা জানি না? পাশ ফিরে রোদ তাকাতেই দেখে ধ্রুব। রোদ ধ্রুবর দিকে তাকিয়ে বলল, তুই না বলেছিলি তোর মামার বাড়ি যাবি, মিথ্যে বলেছিলিস কেন? তুই সবটা জেনে বুঝে এমন করেছিস, তাই না? আরে না ভাইয়া, আমি মিথ্যে বলিনি তো। ভ্রু কুচকে তাকিয়ে রোদ প্রশ্ন করল, তাহলে কি? এটা তো আমার মামার বাড়ি, চাচাতো মামা। আমার ছোট খালামণির তো চাচাতো মামার সাথে বিয়ে হয়েছে। আর আমি সত্যি জানতাম না ভাইয়া নিধির বর সবুজ ভাইয়া, শুধু জানতাম নিধির বর ম্যাজিস্ট্রেট। ওহ, কিন্তু ভাইয়া তোমাকে মন মরা লাগছে কেন? বিয়ে করতে পারবো না সেই দুঃখে? কেন? আমি কি করে বলবো? তোর বোনকে জিজ্ঞেস কর। ওকে, আর কি জিজ্ঞেস করব, সব তো জানা কথায়। রোদ মন মরা হয়ে উত্তর দিল, তোর বোন নাকি আমায় একটুও ভালোবাসে না। এই ফালতু কথা কে বলেছে তোমায়? যে বলেছে তার দু গালে দুটো বসিয়ে দিতে পারলে না? এই সব মানুষ দেশ ও জাতির জন্য খুবই অকল্যাণকর, এদের জন্যই পরিবেশ এত দূষিত হয়। পৃথিবীতে এত অশান্তি কিসের জন্য জানো? এই সব মানুষগুলোর জন্য। একের পর এক ধ্রুব বলেই যাচ্ছে। ধ্রুবকে থামানোর জন্য ধ্রুবর কথার মধ্যে রোদ বলে দিল, তোর বোন নিজের মুখে বলেছে। ধ্রুবর মুখ বোবা হয়ে গেল রোদের কথা শুনে। কি বলছো ভাইয়া, এটা কিভাবে সম্ভব? নীল হয়তো রেগে বলেছে, ও তোমায় অনেক ভালোবাসে। তুমি ওর উল্টা পাল্টা কথায় রাগ করো না ভাইয়া। বাদ দে, যে গেছে সে আর ফিরে আসবে না আমার জীবনে। আমি জানি এখন আমার কি করতে হবে, বলে দিতে হবে না আমায়। রোদের কথাটা অনেকটা রহস্যময় লাগল। ধ্রুব কথা বাড়িয়ে রোদের রাগটাকে হাইপার করে দিল না আর। ধ্রুব রোদের পাশে চুপচাপ বসে রইল। এমন সময় রোদের পাশে নিধির কয়েকটা বান্ধবী এসে বসল। একজন রোদের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, বেয়াই সাহেবের মন খারাপ নাকি? রোদ আস্তে করে উত্তর দিল, না। আরেকজন মজার ছলে বলে উঠল, মনে হচ্ছে বন্ধুর বিয়ে দেখে নিজেরও করতে ইচ্ছে করছে, তাই হয়তো বেয়াইয়ের মন খারাপ, হি হি হি। আরে না, সেসব কিছুই না, আমি চিরকুমারদের দলের লোক। ও বাবা, চিরকুমার বললেই কি হওয়া যায় নাকি? দেশে কি মেয়ের অভাব পড়েছে বেয়াই? বিয়ে একটা করে নেন না, নাকি গার্লফ্রেন্ড এখনো 18+ হয়নি? পাশে থেকে ধ্রুব মেয়েদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোমাদের মাথায় এত উল্টা পাল্টা কথা আসে কিভাবে? প্রেশার পড়ে না ব্রেইনে? দূর থেকে নীলা রোদের পাশে মেয়েগুলোকে দেখে জ্বলে উঠল। মেয়েগুলোকে তাড়াতে এদিকে আসতে নিল, আর মনে মনে বক বক করছে, এই মেয়েগুলোর সমস্যাটা কি? নিধির সব কটা বান্ধবী এক একটা ফাজিল, ছেলে দেখলে জ্ঞান থাকে না। কাল রাতে এক দাবার ধ্রুবকে জ্বালিয়েছে, এখন আবার রোদের পিছু নিয়েছে। মানসম্মান আর কিছু রাখবে না মেয়েগুলো। ওহ ধ্রুব ভাইয়া, ভালো কথা মনে পড়েছে,
কাল রাতে যে রক্তিমা আপনাকে প্রপোজ করল সেটার উত্তর দিলেন না যে? আর সারা জীবন কুমার থাকব, তবুও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মেয়েদের দিকে তাকাবো না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। এখন বেয়াই আপনি বলুন তো, আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? রোদ মলিন একটা হাসি দিয়ে উত্তর দিল। ব্রকেন। কথাটা শেষ করতেই সবুজ রোদকে ইশারায় ডাক দিল। রোদ উঠে সবুজের কাছে যেতে নিল। এই রকম সর্বগুণ সম্পন্ন ছেলেরাও ছ্যাঁকা খায়? আজীব। এমন সময় নীলা পেছনে থেকে কড়া স্বরে বলে উঠল, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, নিজেদের চরকায় তেল দাও, আর দয়া করে ছেলেদের পিছু লাগা অফ যাও। কথা শুনিয়েই চলে গেল নীলা। ধ্রুব একই জায়গায় বসে আছে চুপচাপ। মেয়েগুলো ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আচ্ছা ধ্রুব ভাইয়া, আপনার বোন কি রাগ না দেখিয়ে কথা বলতে পারে না? জানি না, তবে এখন যে রাগ দেখালো এটা স্বাভাবিকই ছিল। কেন? কারণ তোমাদের ছেচরামির লিমিটটা ক্রস করে ফেলেছ। রোদ ভাইয়া আমার দুলাভাই হয়, উনার পেছনে ছুটে টাইম ওয়েস্ট করে লাভ নেই। ধ্রুব মেয়েগুলোকে কথা শুনিয়ে চলে গেল। বিয়ে বাড়ির এই ভিড়ে রোদের চোখ শুধু একটু পরপর নীলার দিকে যাচ্ছে। খুব বেশি মন কেড়ে নিচ্ছে আজ ওর প্রতি। নিজেকে না হয় বুঝিয়ে থামিয়ে দিল, কিন্তু বুকের বাঁ পাশের এই বেপরোয়া হৃদস্পন্দনকে কিভাবে থামাবে? কোনো ক্রমেই তাকে বুঝানো যাচ্ছে না। আর নীলা রোদকে দেখে না দেখার ভান করে আছে, যেন রোদকে নিয়ে ভেতরে কোনো ফিলিংসই হচ্ছে না। বর কনের থেকে একটু দূরে রোদ সবুজের কয়েকজন কলিগ আর বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শুরু হবে, এমন সময় নিধির সেই ফাজিল বান্ধবীগুলো এসে ছেলেপক্ষের সাথে মজা করাই ব্যস্ত হয়ে পড়েছে। এক একজনের গালে রং লাগিয়ে দিচ্ছে। রোদকে নাগাল না পাওয়ার কারণে রোদের বেলায় ফেল হয়ে যায়, কিন্তু যখন রোদের বন্ধুদের গালে দিতে আসবে ওরা মেয়েগুলোকে ধাওয়া করল। মেয়েগুলো উল্টো ঘুরে দৌড় দিচ্ছিল। এমন সময় নীলা এদিকে আসছিল দুই হাতে ফুলের ডালা নিয়ে। মেয়েগুলোর আচমকা ধাক্কা খেয়ে নীলা ব্যালেন্স কন্ট্রোল করতে না পেরে সামনে রোদের দিকে উপর হয়ে পড়তে নেয়। নীলা এসে একদম রোদের গায়ের উপর পড়ে গেল। রোদ তখন সামনে ছিল বলে না চাইতেও নীলাকে ধরতে হল। বেচারি এমনভাবে পড়েছে নিজের ঠোঁটটা একদম রোদের গলার সাথে লেগে যায়। হাতের ফুলের ডালাগুলো নিচে পড়ে যায় আর ফুলগুলো তো ছিটকে চারপাশে ছড়িয়ে গেছে। নীলাকে সোজা করে দাঁড়া করিয়ে রোদ নীলার দিকে না তাকিয়েই সরে গেল জায়গাটা থেকে। ভাই, নীলার ঠোঁটটা তোর গলায় না লেগে ঠোঁটে লাগলে এই সুযোগে দুই একটা চুমু খেয়ে নিতে পারতিস। ফালতু চিন্তা আমাকে দিয়ে না করে নিজেকে দিয়ে কর। কয়েক ঘন্টা পার হলেই তোর বাসর ঘর। হ্যাঁ, সেটা পরে দেখা যাবে নি, আমারটা আমি বুঝবনি। হ্যাঁ, সেম কথা আমারও সবুজ, আমারটা আমি বুঝবনি, তুই তোরটা নিয়ে ভাব। আর শুন, আমার কাজ আছে, তোর বিয়েটা পড়ানো হলেই আমি বেরিয়ে যাব। কি বলছিস এত তাড়াতাড়ি? রাতে আসবো তো রওয়াকে নিতে, বনির সাথেই আছে রওয়া। আমার অফিস যেতে হবে। ঠিক আছে, আসিস কিন্তু। হুম। সবুজের বিয়ের পড়ানো হতে না হতেই মোনাজাত শেষ করে রোদ বেরিয়ে যায়। আসলে কাজের কারণে রোদ চলে আসেনি, নীলার কারণে এসে পড়েছে। কেন জানি নীলার দেয়া আঘাতগুলো খুব বেশি ক্ষতবিক্ষত করে দেয় রোদকে। আগে রোদ নীলাকে সময় কম দিলেও কখনো ইগনোর করত না, রাগ দেখালেও আঘাত পাওয়ার মতো কিছু করত না। কেয়ারিংগুলোও ছিল ইউনিক। নীলার প্রতি ভালোবাসাগুলো রোদের ভেতর সুপ্ত অবস্থায় থাকে, যেটা শুধু ও নিজেই বুঝে আর কাউকে বুঝানোর প্রয়োজন মনে করে না। রোদ চলে যাওয়ার পর ভেতরে একটু না অনেকটাই শূন্য শূন্য অনুভব হতে লাগল। এদিক ওদিক তাকাতাকি করে রোদকে খুঁজতে নিতেই ধ্রুবর কাছে জিজ্ঞেস করল রোদ কোথায়, আর ধ্রুব জানালো রোদ চলে গেছে। ধ্রুবর সামনে এমন ভাব করল যেন রোদ চলে যাওয়াই অনেক খুশি হয়েছে, কিন্তু ভেতরের ভেতরে ঠিকই পুড়ে যাচ্ছে। কনে বিদায়ের পর নীলা একা একটা রুমে গিয়ে চুপচাপ বসে রইল।
নীলার একটা বাজে স্বভাব, কোনো কাজ করার আগে মাথায় আনে না এটা ঠিক না ভুল, কাজটা করার পর মনে হয় এটা ভুল ছিল। চোখ বন্ধ করলে তো স্পষ্ট রোদকে দেখতে পায়, ভেতরটা তো রোদ রোদ করে মরে, তবুও কেন এত বড় মিথ্যে বলল রোদকে? কিসের এত রাগ? নাকি এখনো সেই এত বছর আগের ভুল বুঝার সুতা টেনে ধরে আছে? আজ রোদকে কত সুন্দরী না লাগছিল, পাঞ্জাবি পরলে ওকে একদম অন্যরকম সুন্দর লাগে। একটা জিনিস নীলা খুব ভালোমতো খেয়াল করল, প্রথম যখন দেখেছিল রোদকে, রোদের গালে দাড়ির ছিটেফোঁটাও ছিল না। ঠিক 4 বছর পর আবার দেখা হলো, তখন রোদের গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। আবার 4 বছর পর দেখা হলো, এখন গাল ভর্তি চাপ দাড়ি। মনে মনে ভেবে নিজেই হেসে দিল। সব রূপটাই রোদের সাথে মানায় খুব। পরের দিন রিসিপশনে গিয়ে নীলার চোখ এদিক ওদিক শুধু রোদকে খুঁজতে নিল। রওয়ার সাথে দেখা হলো, কিন্তু এখনো রোদকে দেখতে পেল না। চলবে।